ঢোকটা গিলে নিল নীল। লোডশেডিং। টেবিলের উপর রাখা মস্ত লণ্ঠনের লালচে শিখাটা হঠাৎই কেঁপে ওঠে। ডাক্তারবাবু গমগমে গলায় বলেন, ওভাবে না, গোড়া থেকে বল। কবে থেকে ঘটনার সূত্রপাত, কি কি ঘটেছে সব খুলে বল। নে একটু জল খেয়ে নে। টেবিলে রাখা কাচের গ্লাসের ঢাকনা সরিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দিল নীল। ভট্টাচার্য ডাক্তার চশমার ফাঁক দিয়ে দেখেন ছেলেটির দু চোখের কোণেই পুরু কালির ছোপ। চোখ জোড়া কোঠরে ঢুকে গিয়েছে, কণ্ঠার হাড়টা উঁচু হয়ে আছে। ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখে নীল। দেওয়াল গুড়ির পাশে সেঁটে থাকা থলথলে টিকটিকিটা একটা আরশোলা গিলেছে। এখনও তার ঠোঁটের কোণ দিয়ে একখানা কাঁটাওয়ালা ঠ্যাং বেরিয়ে রয়েছে। ঠ্যাংটা আবার হালকা হালকা নড়ছে। সেদিকে একবার আর চোখে দেখে নিয়ে নিচের ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ বসে থাকে নীল। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় শুরু করে, ভট্টাচার্য জেঠু, আপনি তো জানেন আমি অঙ্কে কাঁচা। এবারে অ্যানুয়াল পরীক্ষা দিয়ে বুঝে গেছিলাম যে পরীক্ষায় পাশ করবনি। অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্রি 2:30টা অবধি বাবা ইম্পর্টেন্ট অঙ্কগুলো কষিয়েছিল। ঠিক সেগুলোই ভুল করে এসেছি জানেন। ফিরে বাবাকে বলেছি যে পরীক্ষা ভালো হয়েছে। আমি জানতুম যে রেজাল্ট বেরোলে বাবা পিঠের চামড়া গুটিয়ে দেবে। তাও একটা সাবজেক্টে ফেল হলেও নতুন ক্লাসে তো উঠে যাব। কয়দিন বইপত্র ছুঁইনি, সারাদিন খেলেছি। মা চাচালে বলেছি ক্লাস 10-এ উঠে দিনরাত পড়ব। এখন কয়টা দিন খেলে নিই। রেজাল্টের দিন টান টান করে ভাত খেয়ে স্কুলে যেতেই আমার মাথায় বাজ পড়ল। রেজাল্ট হাতে পেয়ে দেখি শুধু অঙ্কে না, 4-4টে সাবজেক্টে ফেল করেছি। আঙ্গুলের কর গুনে নিল নীল। অঙ্ক, ইংরেজি, ভৌতবিজ্ঞান আর ভূগোল। রেজাল্টে লাল কালি দিয়ে হেড স্যার বড় বড় করে লিখেছেন, অনুতি। গম্ভীর গলায় ডাক্তারবাবু বললেন, ওটা অনুত্তীর্ণ। হ্যাঁ জেঠু, ওই অনুতি। জানো জেঠু, 168 রোল ভোম্বলও পাশ করে গেছে। সেও আমাকে ভেঙচি কাটলো। আমি ঠিক করলাম আর বাড়ি ফিরবো না। ওই রেজাল্ট নিয়ে ঘরে ঢুকলে বাবা জ্যান্ত পুড়তে ফেলবে। সারা দুপুর বিকেল দক্ষিণের মাঠে বসেই রইলাম। বাগদিপাড়ার ছেলেমেয়েগুলোর সঙ্গে খানিকক্ষণ পাওয়ার বলও খেললাম। তারপর তারা চলে যেতে ঘাসের উপর শুয়ে শুয়ে অনেক ভেবেচিন্তে শেষে ঠিক করলাম যে কলকাতায় যাব। মনসাতলা স্টেশনে কাল ভোরে 5:14 লোকালটা ধরতে পারলে বেলাবেলি কলকাতায় চলে যেতে পারবো। ট্রেন থেকে নেমে একটা বাস বদলাতে হবে শুধু। পকেটে 60 টাকার মতো ছিল, অসুবিধে হতো না। কলকাতায় আমার সেজ মাসির বাড়ি, 4 বার গেছি, ঠিক চিনে চলে যেতে পারবো। তারপর কাজ করবার করে অনেক টাকা জমিয়ে ফিরে আসবো। বাবা তখন আর মারধর করবে বলে মনে হয় না। মুশকিলটা হলো সেই রাত্রিটা কাটানো নিয়ে। শিমুলগাছা আর মনসাতলায় বাবাকে সবাই চেনে। সন্ধে নামবে খানিক বাদেই। সেই সকাল 10টায় বেরিয়েছি। এতক্ষণ বোধ হয় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কেউ যদি দেখে আমি স্টেশনের আশেপাশে ঘুরি ঘুরি করছি, হিড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গিয়ে ফেলবে। তখনই আমার মাথায় বুদ্ধিটা খেলল। আপনি তো জানেন জেঠু, দক্ষিণের জঙ্গলে অনেক পুরো বাড়ি টাড়ি আছে। আমরা বন্ধুরা মিলে অনেকবার সেখানে ঢুকেছি। কখনো খরগোশের বাচ্চা, কখনো বা পাখির ডিম খুঁজতে। বেশিরভাগই যেতাম অবশ্য লুকোচুরি খেলতে। যদিও নেকড়ে বা ভাল্লুকের ভয়ে খুব গভীরে কোনোদিনও যাইনি। তাও ভাঙাচোরা বেশ কয়েকটা বাড়িঘর চোখে পড়েছে। জঙ্গলে ঢুকে খানিকটা গেলেই বড় দিঘির পাড়ে একটা চওড়া দালানওয়ালা বাড়ি আছে। সবাই বলে
সেখানে নাকি নীলকর সাহেবরা থাকতো। কটা ঘর এখনো আস্ত আছে। কলেজের ছেলেরা মাঝে মধ্যে সেখানে মাদুর পেতে তাস টাস খেলে। একবার আমাদের পাড়ার বেল্টুদার সঙ্গে আমি গেছিলাম, জানতে পেরে বাবা পিটিয়ে তঙ্গ করে দিয়েছিল। ভাবলুম সেই বাড়িটাতে আজ রাতটা কোনো মতো কাটিয়ে দিই। মাদুর, মোমবাতি, দেশলাই সবই ওখানে আছে। দম নেয় নীল। লণ্ঠনের আলোয় ভট্টাচার্য মশাইয়ের বিশাল কালো ছায়ার মাথা কড়িকাঠ ছুঁয়েছে। স্যার আশুতোষের মতো পুরো গোফে আঙ্গুল বোলাতে বোলাতে তিনি বললেন, তারপর গিয়েছিলিস সেই বাড়িতে? ফ্যাঁসে গলায় ফের শুরু করে নীল। দক্ষিণের জঙ্গলে ঢুকে বায়ে পায়ে চলা রাস্তাটা ধরে খানিকটা এগুলেই বুড়ো বটের ভাঙ্গা দেবী। সেই বটগাছ ছাড়িয়ে 5 মিনিট দক্ষিণমুখ হাঁটলেই সেই বাড়িটা। একটা আম গাছের মোটা গুড়ির আড়াল টপকাতেই দেখি রাক্ষসের মতো বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেন ব্যাটা আমারই অপেক্ষায় ছিল। চোরকাটা ঝোপটোপ পেরিয়ে বাড়ির উঠোনে এসে পড়লাম। বাদিকে বাবলা বন, ডান দিকে প্রকাণ্ড দিঘি। দিঘির কালো জলে কি একটা বড় মতন ঘাই মারল। দিনের আলো প্রায় মরে এসেছে। সেই চওড়া দালান, উঠানে সেই ফড়িমনসার ঝোপ। শুধু একটা জিনিস দেখে অবাক হলাম। কি জিনিস দেখলি? ছাদের উপর একটা ঘর। আগে যতবারই এসেছি কখনো খেয়াল করিনি যে ওই বাড়ির ছাদেও একটা ঘর রয়েছে। একতলা বাড়ি, ন্যাড়া ছাদ, এতদিন তাই জানি। আজ দেখি ছাদের উপর একটা বেশ বড় ঘর। আমি তো হাঁ। তারপর? খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম। তারপর মনে হলো বনে জঙ্গলে আলো আধারে কি যে কখন দেখেছি তার কি কোনো ঠিক আছে? হয়তো ঘরখানা বরাবরই ছিল, আগে খেয়াল করিনি। অন্ধকার হয়ে আসছিল। একতলার ঘরগুলো দরজা জানলা কোনোটারই কপাট আর বাকি নেই। চোর ছ্যাচোরে সব কবে খুলে নিয়ে চলে গেছে এবং বেচেও দিয়েছে। থামগুলোর গা চোটে পান খাওয়া দাঁতের মতন ইট বেরিয়ে রয়েছে। চারিদিকে অসত্য চারা গাছ গজিয়েছে। দালানের কড়িকাঠ থেকে দেখলাম বাদুড়ও ঝুলছে। গাছে পিঠে কোথায় একটা খ্যাকশিয়াল ডেকে উঠল। আমার ভীষণ ভয় করে উঠল জেঠু। কিন্তু বাড়ি গেলেই দেখব বাবা পেয়ারার গাছের ডাল নিয়ে রেডি। লাইনের হলদে আলোয় নীলের চোখ ছলছল করে উঠল। স্নেহার্ত কণ্ঠে ডাক্তার বললেন, জল খাবি? না জেঠু, ঠিক আছে। সাহস করে পায়ে পায়ে এগিয়ে একতলার ধারে দরজাটা খুললাম এবং ঢুকলাম। দেখি মেঝের কোণে গুটিয়ে রাখা আছে মাদুরটা। ওই ঘরটাতেই বিল্টু দ্বারা তাস টাস খেলে। দেওয়ালের আংটায় একটা প্লাস্টিকের প্যাকেটও ঝুলছে। প্যাকেটটা পারতেই দেখি দেশলাই, মোমবাতি আর একটা ছোট টর্চ লাইট। একটা চিড়ে ভাজার প্যাকেটও ছিল জেঠু। সেই সকালে দুটো ভাত খেয়ে বেরিয়েছি, খিদেও পেয়েছিল তেরে। প্যাকেটটা কেটে ফেললাম। এক প্যাকেট চিড়ে ভাজা খেতে পেটের আগুনটা খানিকটা নিভল। ততক্ষণে ভালো অন্ধকার নেমেছে বাইরে। একটা মোমবাতি জেলে মাদুর বগলে নিয়ে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালাম। নিচের ঘরগুলোর একটা দরজা জানলাও আস্ত নেই। রাত্রিরে যদি বুনো কুকুর বা খ্যাকশিয়াল ঢুকে আসে, কে বাঁচাবে? মেঝেতেও ফাটাফুটি, কেউটের লেজ না কি যেন একটা দেওয়ালের ফাটলে স্যাঁত করে সেধিয়ে গেল। আমি আর রিস্ক নিলাম না। উঠোনে দাঁড়িয়ে দেখলাম ছাদের ঘরের দরজা জানলাগুলো এখনো আস্ত আছে। এই রাত্রে জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে গেলে এই ঘরটাই ভরসা। তোর তো দেখি বেটা ভালোই সাহস। তোর বাবা তাহলে আমার কাছে আসে এমন বললো কেন? ছেলে খায় না, শোয় না, ঘুমায় না, দিন দিন শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে, খালি কি যেন দেখতে পায়। শিউরে ওঠে নীল। ঘরের আনাচে কানাচে ভীতু চোখে কি যেন খোঁজে। দেওয়ালের কোণে জমে থাকা অন্ধকার হাতড়ায় তার সাবধানী দৃষ্টি। ফিসফিসিয়ে বলে,
ভয় যে তখন পেতুম না জেঠু, এখন পাই। স্থির দৃষ্টিতে ভট্টাচার্য ডাক্তার নীলের দিকে চেয়ে থাকেন। গোটা শিমুল গাছা নিস্তব্ধ, থমথমে। সবাই যেন হঠাৎই কোনো মন্ত্র বলে ঘুমিয়ে পড়েছে। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দ ছুঁচের মতো কানের পর্দায় বিঁধতে থাকে। নীল ফের বলতে শুরু করে, ছাতময় যত রাজ্যের শুকনো পাতা, ডাল আর পাখির গু, হাওয়া দিচ্ছিল বেশ। এই প্রথম রাতের জঙ্গল দেখলাম আমি। দিঘির জলে ঠিকরে পড়ছে পূর্ণিমার চাঁদের আলো। কি যে ভালো লাগছিল জেঠু, বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেছিলাম যে আমি আর বাড়ি ফিরবো না। ছাদ পেরিয়েই সেই ঘরটা। হাওয়ার দমকে বাতিটা নিভে গেছিল, কিন্তু চাঁদের আলোয় কোনো অসুবিধা হচ্ছিল না। আমি সেই ঘরে ঢুকলাম। কেন যে ঢুকলাম! কেঁপে উঠল ছেলেটা। ভট্টাচার্য ডাক্তার বললেন, কেন, কি দেখেছিলে? না জেঠু, তখনও কিছু দেখিনি। ফাঁকা ঘর, সাদা কালো খোপ খোপ পাথরের মেঝে, একদিকে দরজা আর 3 দিকে বড় বড় জানলা। ঘরের মাঝখানে শুধু একটা খাট, বিশাল খাট, যেমন সেই সিরিয়ালে দেখায় সেই রকম। কি যেন বলে, হ্যাঁ, পালঙ্ক। কোণের দিকে একটা বড় কাঠের আলমারি। পাল্লার হাতল ধরে টেনে দেখলাম খুব শক্ত করে আটা। চোর ডাকাতদের নজর এড়িয়ে একদিন কিভাবে টিকে যে আছে কে জান। দক্ষিণের জানলাটা খোলা ছিল, হু হু করে বাতাস দিচ্ছিল। আবছা চাঁদের আলো এসে পড়েছিল ঘরের মধ্যে। খাটে একটা পুরনো ছেঁড়া তোশক ছিল, তার উপরে মাদুরটা পাতলাম। জানলার গড়ার ধরে দাঁড়াতেই খুব কান্না পেল জেঠু। মায়ের কথা মনে পড়ল, বোনের কথাও। আমি যে ঠিক করেছি আর বাড়ি ফিরবো না। এমনকি বাবার কথা মনে হতেও গলার কাছটা ব্যথা ব্যথা করতে লাগলো। মনে হলো ও বাড়ি ফিরে যায়, একটু না হয় মারি খেলাম। ও তো আমার অভ্যেস হয়ে গেছে না। কলকাতা যাওয়ার ইচ্ছেটা যেন হঠাৎই উড়ে গেল। মনটা ধীরে ধীরে নরম হতেই অন্য একটা ভয় বুকে চেপে বসতে শুরু করলো। এই বাড়িতে গোটা রাত থাকবো কিভাবে? গলা শুকিয়ে গেল। অন্ধকারটা আরো জাঁকিয়ে বসলো। জানলার বাইরে গাছপালাগুলো যেন অন্ধকারে ট্যাব ডেবিয়ে চেয়ে আছে আমার দিকে। জন্তু জানোয়ারের ডাক শুরু হতেই ভিতরে ভিতরে কেঁপে কেঁপে উঠলাম, দরদরিয়ে ঘামছিলাম। এখন একা একা জঙ্গল ভেঙে বাইরে বেরোনো তো খুব বিপজ্জনক। অন্ধকারে শিয়ালের গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে, নয়তো বুনো কুকুরের দল জ্যান্ত ছিঁড়ে খাবে। যেভাবেই হোক আজ রাতটা এই বাড়িতে কাটাতেই হবে। ভোরের আলো ফুটলেই সিধে বাড়ি। তাড়াতাড়ি ঘরের দরজা জানলা সব বন্ধ করে ছিটকিনি আটকালাম। মেঝেতে মোমবাতিটা জ্বালিয়ে রেখে খাটের উপর উঠে বসলাম। বুকটা ঢিপ ঢিপ করছিল জেঠু। বাইরের হাওয়ার সনসনানি, শিয়ালের হুক্কা হুয়া, বুনো কুকুরের খ্যাকানি সব কানে আসতে লাগলো। ওই আওয়াজগুলো শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। এক ঘুমে সকাল। তাহলে তো হয়েই যেত না জেঠু। কখন যেন ঘুম ভেঙে গেল। ঘুমের ঘোরে খুটখুট করে একটা শব্দ শুনলাম। অন্ধকার ঘুটঘুট ঘর। খানিকক্ষণ বুঝে উঠতে পারছিলাম না যে আমি কোথায় আছি। তারপর একটু একটু করে এই সবটা মনে পড়তেই ধর্মড়িয়ে উঠে বসলাম। দেখি মোমবাতিটা নিভে গেছে। চারপাশ থমথম করছে, কোনো শব্দ নেই। পকেটে ছোট টর্চটা ছিল, সেটা জেলে চারিদিক ঘোরালাম।
মেঝেতে আধপোড়া মোমবাতিটা চোখে পড়ল। টর্চের আলোটা ঘরের কোণে পৌঁছতেই বুঝলাম যে শব্দটা কোথা থেকে এসেছে। দেখলাম কোণের সেই আলমারির দরজাটা হালকা ফাঁক হয়ে আছে। টর্চের আলো ফেললাম, কিন্তু ভেতরে অবধি সেই আলো পৌঁছল না। হাওয়ার চাপের তারতম্য হলে পুরনো কলকাতা কখনো কখনো নিজ থেকেই এদিক ওদিক হয়। না জেঠু, ওই আলমারির পাল্লা নিজে থেকে ফাঁক হয়নি, কেউ খুলেছে। বাইরে থেকে না, কেউ ভিতর থেকেই খুলেছে। আমার মনে হলো ওই ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। খানিকক্ষণ কাঠ হয়ে বসেছিলাম, তারপর খাট থেকে নামলাম। আমাকে যেন ভূতে পেয়েছিল জেঠু। আমার পা জোড়া আমাকে চালিয়ে নিয়ে গেল সেই আলমারির দিকে। হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা ছিল সেই টর্চটা। বুকের ধুকপুকুনি আরও জোরালো হয়ে উঠেছিল। আলমারির ঠিক সামনে এসে দাঁড়াতেই একটা পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ইঁদুর পচলে যেরকম গন্ধ হয় সেই রকম। স্পষ্ট শুনলাম আলমারির ভিতর থেকে একটা চাপা হাসির শব্দ আসছে। কেউ যেন অতি কষ্টে হাসি চাপার চেষ্টা করছে। কাঁপছিল জেঠু, তাও একটা হাতল ধরে টান দিলাম। ফাঁকটা আর কিছুটা চওড়া হলো। টর্চের আলোয় দেখলাম। কি দেখলি? আলমারির ভিতরে একটা লোকটা অনেক লম্বা। আলমারিতে আটছে না পুরোটা, কোনো রকমে তার মধ্যে সেদিয়ে আছে। আমার টর্চের আলোটা সরাসরি তার মুখে পড়ল। অমর মুখ আমি কোনোদিনও দেখিনি। ব্যাঙের ছাতার মতো ফ্যাটে সাদা চামড়া, নাকের জায়গায় দুটো ফুটো কেবলমাত্র, হাসিটা চওড়া। গাল থেকে ওই হাসি কান অবধি পৌঁছে গেছে। কেউ যেন জোর করে চামড়া কেটে ঠোঁট বানিয়েছে। দাঁতগুলো কেমন লম্বা আর হলদেটে। আর ওই দুটো চোখ দুটো কি? ফ্যাটে সাদা, পুরোটা সাদা। আরও 2 গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হলো নীল। ভট্টাচার্য ডাক্তার মাথা নিচু করে একটা খাতায় কী যেন লিখছিলেন। ফাউন্টেন পেনটা নামিয়ে রেখে নীলের দিকে চেয়ে জিজ্ঞেস করেন, সেখান থেকে বাড়ি ফেরার কথা তোর নাকি মনে নেই? তোর বাবা বলছিল। এপাশ ওপাশ ঘাড় নাড়ে নীল। ওই লোকটাকে দেখার পর খুব জোরে চিৎকার করে উঠেছিলাম, মনে আছে। টর্চটাও হাত থেকে পড়ে গেছিল। কোনো মতে দরজার ছিটকিনি খুলে ছাদ পেরিয়ে ছুটলাম, সেটাও মনে আছে। তারপর আর কিছু মনে নেই। জঙ্গল থেকে কিভাবে বেরোলাম, বাড়ি বা কিভাবে ফিরলাম, কিচ্ছু না, সব অন্ধকার। ভট্টাচার্য ডাক্তার একবার বলে ফের খাতায় কি একটা লিখে নিলে। নীলের বাবা তাকে বলেছে ছেলে নাকি মাঝরাতে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দক্ষিণের মাঠের মাঝ বরাবর দৌড়াচ্ছিল। ছোটগড় থানার 2জন কনস্টেবল বাইক নিয়ে টহল দিতে বেরিয়েছিল। তারাই ছেলেটাকে ধরে। 2-3 দিন জ্ঞান ছিল না নীলের, ভুল বকছিল। দেখেছে, ও আমাকে দেখেছে, ওই ফাঁক দিয়ে ও আমাকে দেখেছে, আমাকে ছাড়বে না। ভট্টাচার্য ডাক্তার গম্ভীরভাবে নীলকে বলেন, এ তো প্রায় 6 মাস আগের ঘটনা। তারপর? নীলের ঠোঁট জোড়া কেঁপে ওঠে। অস্ফুটে নীল বলে, তারপর কয়দিন কিচ্ছু হয়নি জেঠু। রেজাল্ট দেখে বাবা আমাকে বকেওনি, মারেওনি। আমিও মাসখানেক বাদে সুস্থ হয়ে উঠি।
সবাই বলে আমি নাকি অন্ধকারে থেকে খুব জোর ভয় পেয়ে গেছিলাম। তারপর অনেকেই গিয়ে ও বাড়িতে ঢুঁ মেরে এসেছে, এমনকি আমার বাবাও। ছাদের উপর নাকি কোনো ঘর নেই, ছাদে ওঠার সিঁড়িটাও অর্ধেক ধসে গেছে। সবাইকে অনেক করে বললাম জেঠু, কিন্তু কেউ মানল না আমার কথা। ক্লাস 9-এ আবার ভর্তি হলুম, স্কুল যাওয়াও শুরু করলাম। কিচ্ছু ভালো লাগে না জেঠু। ক্লাসে লাস্ট বেঞ্চে একা একা চুপচাপ বসে থাকি, কারো সাথে মিশি না। সবাই বলে আমি নাকি খুব শান্ত হয়ে গেছি। আসলে জেঠু আমি শান্ত হইনি, আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম। সেই রাত্রির কথা, আলমারির সেই ফাঁক, সেই হাসির শব্দ, সেই চোখ, সেই পচা গন্ধ, আমি মোটেই কিছু ভুলতে পারছিলাম না। আমার শুধু মনে হতো কেউ যেন আমাকে দেখছে। অন্ধকার খাটের তলায়, ঝোপের ধারে, ডোবার জলে কে যেন ঘাপটি মেরে বসে আছে। দরজার কোণ থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে, সুযোগ পেলেই এই ঝাঁপিয়ে উঠবে আমার উপর। ভট্টাচার্য ডাক্তার বিড়বিড় করে বলেন, পিটিএসডি। হ্যাঁ জেঠু। কিছু না, তুই বল। তারপর জেঠু একদিন সে এলো। আমি জানতাম সে আসবে, সেটাই সত্যি হলো। লাস্ট পিরিয়ডে বকুলবাবু ইতিহাস পড়াচ্ছিলেন। আমি জানলা দিয়ে বাইরে চেয়েছিলাম। আমাদের ক্লাসটায় বেশি আলো আসে না, তার উপর মেঘলা দিন, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। জানালার বাইরে যতদূর চোখ যায় ততদূর সবুজ পাটের ক্ষেত, মাঝে মধ্যে বড় বড় গাছ, কেউ কোথাও নেই। মাঝে মধ্যেই কালো মেঘের পেট চিরে নীলচে বিদ্যুৎ ছুরি চালাচ্ছে। ঠিক তখনই আমি তাকে দেখলাম, হাত 10 দূরে বড় সবেদা গাছটার ভাঙ্গা গুড়ির আড়ালে সে আমার দিকে চেয়ে আছে। তার চোখ দুটো ফ্যাট ফ্যাটে সাদা, মনি নেই, মুখে সেই অদ্ভুত হাসি। আমার গলা বুঝে এলো জেঠু, হাত পা অবশ হয়ে গেছিল। কতক্ষণ যে ওভাবে বসেছিলাম আমি জানি না। কখন ছুটির ঘন্টা পড়ে গেছে আমি তাও জানি না। একটা ছেলে আমাকে ঝাঁকুনি দিতে আমার ঘরটা কাটলো। দেখি সবাই হুড়োহুড়ি করে ক্লাস থেকে বেরোচ্ছে। জানালার বাইরে চেয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সে নেই, সবেদা গাছের গোড়াতেও নেই, গোটা পাট খেতে কোথাও নেই। সেই শুরু জেঠু। শুরু মানে? তারপরেও দেখেছিস? অনেকবার দূর থেকে সে আমাকে দেখে যেত। নাকে হালকা একটা পচা গন্ধ এলেই তাকাতাম, বুঝতাম সে এসেছে। কখনো বিকেলবেলা খেলার মাঠে ফুটবল খেলতে খেলতে থমকে যেতাম, দেখতাম দূরে ভাঙ্গা মাইলস্টোনের পাশে গুড়ি মেরে সে বসে আছে। এত দূর থেকেও তার ভয়ানক হাসি স্পষ্ট দেখতে পেতাম জেঠু। ভর দুপুরে পুকুরে চান করতে গিয়েও তাকে দেখেছি। ঘাট থেকে খানিক দূরেই তার মাথা ভেসে আছে জলের উপর। ফ্যাট ফ্যাটে সাদা চোখে আমাকে আড়াগোড়া দেখে চলেছে। জলে নামতে ভয় পেতাম না জেঠু, ভয় পেতাম যদি সে আমার ঠ্যাং ধরে টেনে নিয়ে যায়। বাড়িতে বলেছিলি? বলেছিলাম অনেকবার, কেউ শোনেনি আমার কথা। বলে আমি নাকি পড়াশুনো ফাঁকি দেবার জন্য নতুন নতুন ফোন দিয়ে আসছি। তারপর সে যখন এগিয়ে আসতে শুরু করলো আমি তখনও বলেছিলাম। এগিয়ে আসতে শুরু করলো মানে? আগে তো সে আমাকে দূর থেকেই দেখতো, সেই পচা গন্ধটা শুধু পেতাম আমি। তারপর বেশ কয়েকদিন তাকে দেখতে পাইনি। দেখতে না পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, ভেবেছিলাম আপদ বুঝি বিদেয় হয়েছে। কিন্তু একদিন গন্ধটা আরো জোরালো হয়ে উঠল। সে আমার আরো কাছে চলে এলো।
ভট্টাচার্য ডাক্তার ভ্রুকুটি করলেন। নীল বলে চলল, একদিন সন্ধেবেলা পড়তে বসেছি। মা রান্নাঘরে রুটি বেলছিল, আমি দুলে দুলে পড়া মুখস্থ করছিলাম। ঘরের দরজা ভেজানোই ছিল। হঠাৎ একটা বোটকা গন্ধ পেল। এই গন্ধ আমি চিনি। থমকে গেলাম। ঘরের দরজার দিকে তাকাতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজাটা ফাঁক করা, টিউব আলোটা একেবারে দপদপিয়ে উঠল। স্পষ্ট শুনলাম কারো চাপা হাসির শব্দ, যেন আমাকে চমকে দিয়ে খুব মজা পেয়েছে সে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। তবু ডাকলাম, মা, ও মা। কোনো সাড়া নেই। রুটি বেলার শব্দটাও আর আসছে না। মায়ের কোনো বিপদ হলো না তো? হাতের কাছে কিছু না পেয়ে কাঠের স্কেলটা তুলে নিয়ে এগোলাম দরজার দিকে। বুক ঢিপ ঢিপ করছে। দরজার ওপারেই ঘ্যাস ঘ্যাসে গলায় চাপা হাসির শব্দ। এক লাথিতে হাট করে খুলে দিলাম দরজাটা। একটা বোটকা গন্ধের দমকা হাওয়া এসে আমার নাকে লাগলো। কেউ নেই, কেউ নেই কোথাও। মা! আবার মা বলে হাঁক পাড়তেই বাইরের কলতলা থেকে মা সাড়া দিল। কি হলো বাবু, ডাকছিস যে? মায়ের গলা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, না না, ঠিক আছে। দরজাটা ফের ভিজিয়ে এলাম পড়ার টেবিলে। চেয়ারটা টেনে নিয়ে টেবিলে বসতে যাব, ঠিক তখনই কি? তাকে দেখলাম জেঠু। আমার পড়ার টেবিলের তলায় গুড়ি মেরে বসে আছে, যেন লুকোচুরি খেলছে আমার সঙ্গে। কাদাকার দু হাতে বিকট মুখটা চেপে ধরে সে হাসছে। ফ্যাট ফ্যাটে চোখ জোড়া সরাসরি আমার চোখে। আমার দম আটকে গেল। ছুটে বেরোলাম ঘর থেকে। উঠোনে লুটিয়ে পড়লাম। পরে শুনেছি সেই রাতে নাকি আমার খুব জ্বর এসেছিল, মুখ দিয়ে গ্যাজলা উঠেছিল। প্রবল হ্যালুসিনেশন। হ্যাঁ জেঠু। কিছু না, তুই কন্টিনিউ কর। আর কি জেঠু, তারপর থেকে সে আর পিছু ছাড়েই না। একা থাকতে পারি না মোটেই। মায়ের আঁচল ধরে ধরে ঘুরি। সবাই ভাবছে আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। একা থাকলেই পদ্মার আড়াল থেকে সে আমাকে উকি মারে। জল গড়াতে গিয়ে কুজোর পেছন থেকে চাপা হাসির শব্দ শুনতে পাই। খাওয়ার জলে পচা দুর্গন্ধ। একা বাথরুমে যেতে ভয় লাগে। চৌবাচ্চা থেকে বুড়ি বুড়ি কাটে সে। মগে করে জল তুলতে গেলে হাত চেপে ধরে। রাত্রিরে দু চোখের পাতা এক করতে পারি না। ঘুম এলেই কানের কাছে ঘ্যাস ঘ্যাসের গলায় চাপা হাসির শব্দ শুনতে পাই। চোখ খুলেই বিছানার তলা থেকে সে বিভৎস উকি। আর আর কয়েকদিন হলো বড্ড জ্বালাতন করছে। মাঝে মাঝে খামচাচ্ছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে। সে কি? একটু একটু আনমনা হলেই চামড়ায় নখ বসাচ্ছে। সেই দিন না ঘুমানোর অনেক চেষ্টা করেও ঢুলে পড়েছিলাম। হঠাৎ প্রচণ্ড যন্ত্রণা। দেখি বা পায়ের ডিম থেকে অনেকটা মাংস খোবলেছে। দেখবেন জেঠু, দেখবেন। দাঁড়িয়ে ওঠে নীল, বা পাটা তুলে ধরে আলোতে। ভট্টাচার্য ডাক্তার দেখেন ছেলেটার বা পায়ে বড় একটা ব্যান্ডেজ জড়ানো। এবার পেছনে ফেরে নীল, গেঞ্জিটা তুলে নিজের পিঠ দেখায়। লণ্ঠনের আলোয় বড় বড় নখের দাগ স্পষ্ট, কয়েকটা ক্ষত বেশ গম্ভীর। ছেলেটা মিথ্যে বলছে না। এই ক্ষত তো সে নিজে করতে পারবে না। অলৌকিকে তার বিশ্বাস নেই, তবে তিনি নিশ্চিত যে কেউ না কেউ তো অত্যাচার করেছে ছেলেটার উপর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বললেন, তুই একটু বস, তোর বাবাকে ডেকে পাঠায়।
কলকাতা যেতে হবে তোকে নিয়ে। এই চিকিৎসা এইখানে হবে না। নীলের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। হ্যাঁ, কোথায় যাচ্ছেন জেঠু? আমাকে একা রেখে যাবেন না। ও ও ও আমাকে মেরে ফেলবে। একা থাকলে আমাকে মেরে ফেলবে জেঠু। না, আপনি যাবেন না জেঠু। ভট্টাচার্য ডাক্তার স্বভাব ভঙ্গি গলাতে ধমক দিয়ে বলেন, কিছু হবে না, আমার বাড়িতে তুই সেফ, এইখানেই চুপচাপ বস। নীল মরিয়া হয়ে ছুটে আসে। না জেঠু, না না, আমাকে ছেড়ে যাবেন না জেঠু। না জেঠু। বাইরে থেকে ভারী হুড়কো টানা শব্দ কানে আসে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে নীল। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ তার হৃৎপিণ্ডের ধুকধুকনের সঙ্গে পাল্লা দেয়। এক পা করে পিছিয়ে আসে সে। তার আতঙ্ক ভরা দৃষ্টি ঘরের আনাচে কানাচে কাকে যেন খুঁজে বেড়ায়। কপালে ফুটে ওঠে ঘামের ফোঁটা। দেওয়ালের টিকটিকিটা আর নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। চেয়ারে ফিরে আসে নীল, দুপা উপরে তুলে জড়সড় হয়ে বসে। ঘরের বাতাস ভারী হচ্ছে। একটা ইঁদুর পচা ভেটকা গন্ধ তার গা বেয়ে সরসরে উঠতে শুরু করেছে। খসখসে গলায় একটা চাপা হাসির শব্দ ভেসে আসে। চমকে তাকায় নীল। তার ঠিক উল্টো দিকের দেওয়াল আলমারের পাল্লাটা ঈষৎ ফাঁক করা। ভিতরে বোয়াল মাছের মতো অন্ধকার। বিস্ফারিত চোখে সেদিকে চেয়ে থাকে নীল। ঠিক তখনই তার কাঁধের উপর দিয়ে এগিয়ে আসে একটা হাত। ব্যাঙের ছাতার মতো ফ্যাটফ্যাটি চামড়ার রং, বিকৃত লম্বাটে আঙ্গুলে কালো কালো ধারালো নখ। আলতো করে লন্ঠনের চিমনিটা তুলে নেয় সেই হাত। নীল জমে বরফ। বাঁ কাঁধে আলতো স্পর্শ পেয়ে আর চোখে নীল দেখে একজোড়া কালচে ঠোঁট আর হলদে দাঁতের শাড়ি। চওড়া হয় তার পুরো হাসি। এক ফুটে ধপ করে নিভে যায় লন্ঠনের শিখা। অন্ধকারে শোনা যায় নীলের অস্পষ্ট আর্তনাদ। খসখসে গলায় কে যেন প্রাণপণে হাসি চাপার চেষ্টা